হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা গাছের কথা গদ্যের সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব। গদ্যটি লিখেছেন জগদীশ চন্দ্র বসু। একের এক প্রশ্নে কি বলেছে? জগদীশ চন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর: জগদীশ চন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হলো অব্যক্ত। একের দুই প্রশ্নে কি বলেছে? জগদীশ চন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? উত্তর: জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন। 2 নম্বর, নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো। 2-1, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? উত্তর: লেখক যেদিন থেকে গাছদেরকে ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই গাছেদের অনেক কথা বুঝতে পারেন। 2-2, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর: যেসব সদ্গুণ মানুষের মধ্যে আছে সেসবের মধ্যে কিছু কিছু গাছেদেরও দেখা যায়। 2-3, জীবিতের লক্ষণ কি তা লেখকের অনুসরণে উল্লেখ করো। উত্তর: জীবিতের লক্ষণ হলো যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে এবং যার গতি আছে, অর্থাৎ জীবিতের লক্ষণ হলো বৃদ্ধি ও গতি। 2-4, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর: জগদীশচন্দ্র বসুর মতে বীজের উপরে থাকা কঠিন ঢাকনার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 2-5, অঙ্কুর বের হবার জন্য কি কি প্রয়োজন? উত্তর: অঙ্কুর বের হবার জন্য প্রয়োজন উপযুক্ত উত্তাপ, জল ও মাটি। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3-1, আগে এসব কিছুই জানিতাম না। কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে জানান যেদিন থেকে গাছ, পাখি ও কীটপতঙ্গদের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকেই তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারেন। আগে যেটা পারতেন না, তিনি বুঝেছিলেন গাছেরা কথা না বললেও এদেরও একটা জীবন আছে, আমাদের মতো আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে। এসব কিছুই আগে জানতেন না। 3-2, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে? তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে আলোচ্য অংশে উদ্ভিদের কথা বলেছেন। আমাদের জীবনের মতো এদের মধ্যেও অভাব, দুঃখ ও কষ্ট দেখা যায়। কষ্টে পড়ে এরাও আমাদের মতো কেউ কেউ চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ লক্ষ্য করা যায় তেমনি এদের মধ্যেও সেই সমস্ত কিছু কিছু সদ্গুণের প্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে এবং এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে দেখা যায়। 3-3, গাছের জীবন মানুষের ছায়া মাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে গাছকে নিবিড়ভাবে ভালোবেসে তাদের জীবনের বিভিন্ন দিকগুলিকে পর্যবেক্ষণ করেছেন। গাছের বৈশিষ্ট্যগুলির সঙ্গে মানুষের জীবনের বৈশিষ্ট্যগুলির অনেক ক্ষেত্রে সাদৃশ্য দেখতে পেয়েছেন। মানুষের মতো এদের জীবনেও অভাব, দুঃখ ও কষ্ট আছে। অভাবে পড়ে এরাও মানুষের মতো চুরি ডাকাতি করে। মানুষের মধ্যে যেমন সদ্গুণ আছে এদের মধ্যেও সেই কিছু কিছু সদ্গুণের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়। এরাও একে অন্যকে সাহায্য করে এবং এদের মধ্যেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মানুষের প্রধান গুণ হলো স্বার্থত্যাগ, যেটা গাছেদের মধ্যেও লক্ষ্য করা যায়। মনুষ্য সমাজে মা তার নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করে। সন্তানের জন্য নিজের জীবনদান উদ্ভিদেও সচরাচর দেখা যায়। এই সমস্ত লক্ষণগুলির জন্য জগদীশচন্দ্র বসু বলেছেন গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। 3-4, জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো। উত্তর:
লেখক বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু গাছের কথা নামক রচনাংশটিতে গাছের জীবন ধর্মের আলোচনা সম্পর্কে, জীবনের স্বাভাবিক ও সাধারণ ধর্ম সম্পর্কে সুচিন্তিত মতামত দিয়েছেন। শুকনো ডাল আর জীবিত গাছের তুলনা করে তিনি বলেছেন, বিকাশ, বৃদ্ধি ও গতি হলো জীবনের ধর্ম, কিন্তু শুকনো ডালের এই বৈশিষ্ট্য নেই। গতি বোঝাতে লেখক লতানো গাছের উদাহরণ দিয়েছেন। বিকাশ ও পরিণতি যে প্রাণের ধর্ম তা বোঝাতে গিয়ে তিনি বীজ ও ডিমের কথা বলেছেন। বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় উত্তাপ, জল ও মাটির সংস্পর্শে এবং তা থেকে যথাসময়ে চারাগাছ বৃদ্ধি পেয়ে পরিণত হয়ে ওঠে। তুলনামূলকভাবে মানব জীবনেও উপযুক্ত পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 3.5 নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো। উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা গদ্যে জানিয়েছেন, নানা উপায়ে বীজ ছড়িয়ে যায়। পাখিরা ফল খেয়ে দূর দেশে বীজ নিয়ে যায়, ফলে অনেক জনমানবহীন দ্বীপেও গাছ জন্মে থাকে। এছাড়া অনেক সময় বীজ প্রবল বাতাসে উড়ে গিয়ে দূর দেশে ছড়িয়ে পড়ে। শিমুল গাছের ক্ষেত্রে দেখা যায়, যখন গাছের ফল রোদ্রে ফেটে যায় তখন বীজ তুলোর সঙ্গে উড়তে থাকে। এইভাবেই দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়িয়ে পড়েছে। 3.6 লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো। উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু তার গাছের কথা নামক প্রবন্ধের শুরুতেই বলেছেন, ছেলেবেলায় একা মাঠে বা পাহাড়েতে বেড়াতে গেলে সব কিছুই যেন খালি খালি লাগতো। যেদিন থেকে লেখক গাছ, পাখি, কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছিলেন, সেদিন থেকে তিনি গাছেদের অনেক কথাই বুঝতে পারেন। আগে যেটা পারতেন না, তিনি বুঝেছিলেন গাছেরা কথা না বললেও এদেরও একটা জীবন আছে, আমাদের মতো আহার করে এবং দিন দিন বেড়ে ওঠে। মানুষের মতো এদের জীবনেও অভাব, দুঃখ ও কষ্ট আছে। এরপর শিমুল ফল ফেটে উঠতে থাকা তুলো ধরার ঘটনা উল্লেখ করে তিনি ছোটবেলার কথা মনে করেছেন। তিনি যখন বাতাসে ভাসতে থাকা তুলোর পিছনে ছুটোছুটি করতেন, তখন সেগুলো বাতাসের গতিতে এদিক ওদিক চলে যেত। সেগুলোকে হাত বাড়িয়ে ধরা সম্ভব হতো না। এতে লেখক এর মধ্যে খেলার আনন্দ খুঁজে পেতেন। এভাবেই লেখক পাঠ্যাংশে তার ছেলেবেলার কথা স্মরণ করেছেন। 3.7 ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। উত্তর, এখানে হয়ে যাবে বীজের নাম, এখানে হয়ে যাবে কোন ঋতুতে পাকে ঋতুর নাম। আম হয়ে যাবে গ্রীষ্ম ঋতু, লিচু হয়ে যাবে গ্রীষ্ম ঋতু, তাল হয়ে যাবে বর্ষা ঋতু, ধান হয়ে যাবে শরৎ ও হেমন্ত ঋতু, কুল হয়ে যাবে বসন্ত ঋতু। 3.8 পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন, বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে গাছেদের জীবন পদ্ধতির ব্যাখ্যা দিয়েছেন। তিনি ছিলেন একাধারে বৈজ্ঞানিক ও দার্শনিক। উদ্ধৃতাংশটির মধ্য দিয়ে লেখক চক্ষু আড়ালে পড়ে থাকা একটি বীজের কথা বলেছেন এবং বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে, বিশ্ব প্রকৃতিও তেমনি গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয়, তাকে ধুলো ও মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে। সন্তানের মতো বীজকে লালন পালন করে বৃহৎ বৃক্ষে পরিণত করে। এই অংশটিতে লেখক বুঝিয়ে দিয়েছেন যে বিশ্ব প্রকৃতি আসলে মায়ের ভূমিকা পালন করে। 3.9 প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। উত্তর, লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি উল্লেখ করেছেন। প্রতিটি বীজ থেকে গাছ জন্মায় কিনা তা কেউ বলতে পারে না। তার কারণ, কোনো বীজ হয়তো পাথরের ওপর পড়ল, ফলে সেখানে সেই বীজ থেকে অঙ্কুর বের হয় না। বীজ থেকে গাছের জন্মের জন্য প্রয়োজন উপযুক্ত উত্তাপ, জল ও মাটি। যথাযথ উত্তাপ না পেলে
অতিরিক্ত ঠান্ডা বা খুব উষ্ণ পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। অপরদিকে জল শোষণ করে বীজ ফুলে উঠলে তবেই বীজের অঙ্কুরোদ্গম হয়, আর মাটিতে প্রবেশ না করলে অঙ্কুরিত বীজ থেকে গাছ জন্মায় না। 3-10 তখন সব খালি খালি লাগিত। কখনকার অনুভূতির কথা বলা হলো। কেন তখন সব খালি খালি লাগতো? ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর: লেখক জগদীশচন্দ্র বসু গাছের কথা প্রবন্ধে লেখক যখন একা একাই মাঠে কিংবা পাহাড়ে বেড়াতে যেতেন তখনকার অনুভূতির কথা বলা হয়েছে। তখন সব খালি খালি লাগতো, কারণ তখন তিনি গাছ, পাখি বা কীট পতঙ্গদেরকে ভালোবাসতে পারেননি, ফলে তাদের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্কও গড়ে ওঠেনি, তাই সব খালি খালি লাগতো। লেখক যখন থেকে গাছ, পাখি ও কীটপতঙ্গদের গভীরভাবে ভালোবেসেছেন তখন থেকে তাদের জীবনের অনেক কথা তিনি বুঝতে পারেন। তারাও যে আমাদের মতো আহার করে দিন দিন বেড়ে ওঠে, মানুষের মতো এদের জীবনে অভাব, দুঃখ ও কষ্ট আছে। মানুষের যে সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগ, সেটাও গাছের মধ্যে দেখা যায়। মা যেমন নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন, তেমনি গাছও তার জীবন দিয়ে সন্তানকে রক্ষা করে। এইভাবে ধীরে ধীরে লেখকের উপলব্ধি অন্য মাত্রা পেল। ছোটবেলার এই অনুভূতিগুলি লেখকের জীবনকে বদলে দিয়েছে। 4 নম্বর, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 4-1 আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। সরল বাক্যে লিখতে বলেছে। উত্তর: আগে একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগতো। 4-2 তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। হাঁ-সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর: তাহাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যা বুঝিতে অবদ্ধ ছিলাম। 4-3 ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পাই। জটিল বাক্যে লিখতে বলেছে। উত্তর: আমাদের মধ্যে যে অভাব, দুঃখ, কষ্ট আছে ইহাদের মধ্যেও তাহা দেখিতে পাই। 4-4 তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। না-সূচক বাক্যে লিখতে বলেছে। উত্তর: তোমাদের মধ্যে এমন কেহ নাই যারা শুষ্ক গাছের ডাল দেখো নাই। 4-5 প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে? প্রশ্ন পরিহার করতে বলেছে। উত্তর: প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কেহ বলিতে পারে না। 5 নম্বর, নিচের শব্দগুলির দল নির্ণয় করো। কীটপতঙ্গ, স্বার্থত্যাগ, বৃক্ষ শিশু, বনজঙ্গল, জনমানবশূন্য, দিনরাত্রি, দেশান্তরে, নিরাপদ। উত্তর: কীটপতঙ্গ। কীট পতঙ্গ মুক্তদল, প গ এখানে মুক্তদল দুটি, রুদ্ধদল কীট তং এখানে রুদ্ধদল দুটি। স্বার্থত্যাগ, স্বার্থত্যাগ মুক্তদল, থ এখানে মুক্তদল একটি, রুদ্ধদল স্বর ত্যাগ এখানে রুদ্ধদল দুটি। বৃক্ষ শিশু, বৃক্ষ শিশু মুক্তদল, শিশু এখানে মুক্তদল দুটি, রুদ্ধদল বৃক্ষ এখানে রুদ্ধদল একটি। বনজঙ্গল, বন জঙ্গল মুক্তদল একটিও নেই, শূন্য, রুদ্ধদল বন জঙ্গল এখানে রুদ্ধদল তিনটি। জনমানব শূন্য, জ ন মা নব শূন্য মুক্তদল, জ ন মা ন এখানে মুক্তদল চারটি, রুদ্ধদল নব শূন এখানে রুদ্ধদল দুটি। দিন রাত্রি, দিন রাত রি মুক্তদল রি এখানে মুক্তদল একটি, রুদ্ধদল দিন রাত এখানে রুদ্ধদল দুটি। দেশান্তরে, দে শান্ত রে মুক্তদল, দে তো রে এখানে মুক্তদল তিনটি, এখানে তিনটি হবে মুক্তদল। রুদ্ধদল শান এখানে রুদ্ধদল একটি। নিরাপদ, নিরাপদ মুক্তদল, নিরা এখানে মুক্তদল দুটি, রুদ্ধদল পদ এখানে রুদ্ধদল একটি। 5 নম্বর, নিচের শব্দগুলির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কীটপতঙ্গ, স্বার্থত্যাগ, বৃক্ষ শিশু, বনজঙ্গল, জনমানব শূন্য, দিনরাত্রি, দেশান্তরে, নিরাপদ। উত্তর: কীটপতঙ্গ। কীট ও পতঙ্গ দ্বন্দ্ব সমাস হবে। স্বার্থত্যাগ, স্বার্থকে ত্যাগ কর্মতৎপুরুষ সমাস। বৃক্ষ শিশু, বৃক্ষের শিশু
সম্বন্ধ তৎপুরুষ সমাস, বনজঙ্গল বন ও জঙ্গল, সমার্থক দ্বন্দ্ব সমাস, জনমানব শূন্য, জনমানব শূন্য যে স্থান, কর্মধারয় সমাস, দিনরাত্রি দিন ও রাত্রি, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস, দেশান্তরে অন্য দেশে, নিত্য সমাস, নিরাপদ নয় আপদ, নয় তৎপুরুষ সমাস, আপদ নেই যার, না বহুব্রীহি সমাস, এই দুটোই হবে। 6 নম্বর, নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্দেশ করো। 6-1, ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়। উত্তর, বন্ধুত্ব কর্মকারকে শূন্য বিভক্তি। 6-2, আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না। উত্তর, ইহার সম্বন্ধ পদে র বিভক্তি। 6-3, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। উত্তর, বীজ কর্মকারকে শূন্য বিভক্তি। 6-4, মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ, গাছে তাহাও দেখা যায়। উত্তর, গাছে অধিকরণ কারকে এ বিভক্তি। 7 নম্বর, সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। 7-1, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। উত্তর, নিরাপদে নি যোগ আপদে। 7-2, অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। উত্তর, অপেক্ষা অপযোগ ইক্ষা। 7-3, এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। উত্তর, দেশান্তরে দেশ যোগ অন্তরে।